সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন WHR টিভির কন্টেন্ট। যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম। এই গুরুত্বপূর্ণ কন্টেন্টে আমরা যে তথ্যগুলো ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি, নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনাদেরকে চিন্তার খোরাক জুগিয়েছে। আমরা চাই প্রতিটা পরিবারের যে অভিভাবক, তারা সবাই মিলে চিন্তা করুক আমরা পারিবারিক বন্ধনটাকে কিভাবে টিকিয়ে রাখবো, কিভাবে এটিকে আরো মজবুত করব, উন্নত করব। এটার জন্য কিন্তু খুব বেশি ভাবার প্রয়োজন নেই, খুব বেশি কিছু অর্জন করার, খুব অনেক লেখাপড়া শেখার দরকার নেই। আপনি জাস্ট চিন্তা করুন, আপনি যদি কাউকে সালাম দেন, সে কিন্তু সালামের প্রতি উত্তরে আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলে। তেমনি যদি কাউকে ভালোবাসা দেন, সে কিন্তু আপনার ভালোবাসার প্রতিদানে আপনাকেও ভালোবাসবে। কাউকে যদি সেবা করেন, সেও সেবা করবে। আপনি যদি যদি ছোট্ট শিশুকে শিষ্টাচার ঘরের মধ্যে শেখান, গৃহে প্রবেশের সময় সালাম দেওয়া, গৃহের থেকে বাইরে যাওয়ার সময় বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়া, অভিভাবকের কাছে দোয়া নিয়ে যাওয়া, এটা কিন্তু আমাদের একটা সংস্কৃতি ছিল, আমাদের একটা কালচার ছিল। সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে এখন। এবং ঘরে আসার যে নির্দিষ্ট একটা সময় বাবা মার থাকতে, সেই জায়গাটি কিন্তু আমরা ভেঙে ফেলেছি। এবং এই যে উদাসীনতা, এখানে দেখেছি যে সন্তানরা যেমন উদাসীন, উশৃঙ্খল, বাবা মারাও তেমনি উদাসীন এবং তারা অবহেলা করছেন, এটাকে আমলে দিচ্ছেন না। যার ফলে কি হচ্ছে, দিন দিন এই অতিরিক্ত স্বাধীনতা ভোগ করতে গিয়ে তারা শৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনার সন্তানটি কোথায় কার সাথে মিশছে, কি পরিবেশে সে গড়ে উঠছে, ঘরের মধ্যে নিশ্চয়ই খুব ভালো পরিবেশ আপনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাইরে গিয়ে সে কাদের সাথে মিশছে, তার শিক্ষা মানে বিশেষ করে তার শিক্ষাঙ্গনে কাদের সাথে মিশছে। আমাদের রাজনীতি কলুষিত হয়ে গেছে, সে বিষয় নিয়ে অন্য কন্টেন্টে আপনাদের সাথে কথা বলবো। কেন, কি কারণে আমাদের রাজনীতি কলুষিত হয়ে গেছে এবং তার প্রভাবে আমরা কতখানি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা নিয়ে কথা বলবো। যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটি হচ্ছে, এখন আমাদের ভাবতে হবে পারিবারিক বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য। আপনি পিতামাতা, আপনি আপনার সন্তানের খেদমত করছেন, সন্তানের সেবা করছেন, সন্তানদেরকেও আপনি শেখান আপনার খেদমত করতে, আপনার সেবা করতে, পরিবারের অন্য সদস্যদের প্রতি সহমর্মী হতে, পরিবারদের অন্য সদস্যদের প্রতি দায়িত্ব কর্তব্যশীল হতে। শুধুমাত্র অধিকার পেতে চাইবো, অধিকার দিতে চাইবো না, এটা তো হয় না। এই কারণে কিন্তু এই যে পারিবারিক বন্ধনটা অনেকটা ভেঙে যায়। আবার অনেকে আছে অলসতা করে, গাফিলাতি করে, চালাকি করে একজন আরেকজনকে বেশি খাটিয়ে নিতে চায়। এটা কিন্তু ঠিক না। এবং এর ফলে পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা হিংসা, বিভেদ বিন্দু বিন্দু করে বাড়তে বাড়তে সেটা প্রকট আকার ধারণ করে। কারণ আপনি যখন কাউকে এইভাবে অবহেলা করতে থাকবেন, সে একসময় মনে করবে আমি বোধহয় পরিবারের সবার কাছে অবহেলার পাত্র। এই জন্য তাকে অবহেলা করা যাবে না। ইভেন আপনার বাড়িতে যারা সেবক সেবিকা আছে, যাদেরকে আমরা চাকর বাকরও বলি, এই কথাটি কিন্তু গ্রহণযোগ্য নয়। তাদের সাথে সেই আচরণ করুন যে আচরণটি তারা তাদের স্বজনের কাছ থেকে, প্রিয়জনের কাছ থেকে প্রত্যাশা করে। তার কারণ অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় ঝুঁকিপূর্ণ কাজ, অনেক কষ্টের কাজ, অনেক রিস্কের কাজ তারা আপনার জন্য করে থাকে, যেটা আপনার আপনজন, আপনার সন্তান, আপনার প্রিয়জনরা করছে না। তাহলে তাদেরকে তো আপনার বেশি ভালোবাসা উচিত। তারা সুখ দুঃখের সাথী, তাদেরকে আপন করে নেওয়া উচিত। হ্যাঁ, যে খালার বয়সে তাকে খালা বলে ডাকলেন, যে ফুফুর বয়সে তাকে ফুফু বলে ডাকলেন, যে মামার বয়সে তাকে মামা বলে ডাকলেন, এই যে ভালোবাসাটা, তারা কিন্তু এই আন্তরিকতা চায়। আমরা দেখি পথে ঘাটে, এটা কিন্তু আমাদের জাতির পিতা বলেছিলেন যে আপনারা এই মানুষের সাথে সদ্ব্যবহার করুন। এই রিক্সা যাবেই, তুই মই, বাবার বয়সে একজনকে তুই মুই করে বলছে, বড় ভাইয়ের বয়সে একজন তাকে তুই তাকারি করছে, খালি পেশার কারণে। পেশাকে ছোট করে দেখছেন কেন আপনি? সে তো চুরি করছে না, সে তো অন্যায় করছে না, তার পেশাটা যাই হোক না কেন, তার জন্য তাকে ছোট বলে আপনি তো নিজে ছোট হয়ে যাবেন। কোথায় তাহলে আপনার মানবিকতা, মনুষ্যত্ব কোথায় থাকলো? এই কারণে এই মানসিকতার প্রতিফলন ঘটে যে একটি ফেরিওয়ালাকে তুই মুই করছি, বা একজন রিক্সাওয়ালাকে তুই, এই রিক্সা যাবে, রিক্সাকে জিজ্ঞাসা করছি।
তো রিক্সাওয়ালা তো আসলে তো তারা তো অতটা কি বলা যায় আমাদের মতো প্রতিক্রিয়াশীল না। তারা লেখাপড়া হয়তো একটু কম জানে, তারা সেই অপমানটা হজম করে নিয়ে বলে হ্যাঁ যাব। কিন্তু আপনি আমি জেনে বুঝেই তার সাথে, তাকে ঘৃণা করে তার সাথে কথা বলছি না, কথা বলছি রিক্সার সাথে। এই রিক্সা যাবে? রিক্সা তো জবাব দেওয়া উচিত। আপনি রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করতে পারেন যে রিক্সাওয়ালা ভাই যাবেন, বা রিক্সাওয়ালা যাবেন, ভাই বলার দরকার। যদি আপনার মানে আর কি বলে ইগোতে বাঁধে, ভাই বললেন না, আপনি মামা বললেন না, মামার বয়সে বললেন না, কিন্তু তার সাথে তুই তোকারি তো করা উচিত না। সে তো কোনো অন্যায় করছে না, সে শ্রম বিক্রি করছে। আপনি সেই রিক্সায় চড়ে গিয়ে অফিসে শ্রম বিক্রি করছেন, আদালতে শ্রম বিক্রি করছেন, চিকিৎসা কেন্দ্রে হসপিটালে শ্রম বিক্রি করছেন। আপনিও শ্রমিক, সেও শ্রমিক। কেন আপনি তাকে হেয় করবেন? বরং সে আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। সে যে কাজটি করছে সেই ভূমিকায় যদি সেটা পালন না করতো, আপনার কষ্টটা আরো বাড়তো, সমাজের কষ্টটা আরো বাড়তো। এরকম অনেক কিছু আছে। এরপরে আসি আমরা আমাদের যে সামাজিক যে নানা রকম অসঙ্গতি, এর পেছনে সমাজের যারা সমাজপতি, বিশেষ করে রাজনীতিবিদ যারা, তারা অনেকটাই দায়ী। এই যে কিশোর গ্যাং বেড়ে উঠছে কেন? কিশোর গ্যাং বলতে একটি কথা চালু হয়েছে। এরা কারা? আপনার আমার সন্তান, আপনার আমার ভাই বোন। কিভাবে কেন এরা উচ্ছন্নে গেছে? আপনার আমার অবহেলায়, আপনার আমার অসচেতনতায়। এবং এদের এই ভয়ঙ্কর রূপ আমরা দেখছি এখন। কথায় কথায় এরা মানুষ খুন করছে, কথায় কথায় ওরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কথায় কথায় তারা অন্যায় অবিচার করছে, জুলুম করছে। এটা আপনার, এর জন্য আপনি আমি দায়ী। যদি আমরা পারিবারিকভাবে তাদেরকে সেটা নিয়ন্ত্রণ করতাম, প্রতিরোধ করতাম, তাদেরকে সেইভাবে যদি বোঝাতাম, সেইভাবে যদি তাদেরকে গড়ে তুলতাম, তাহলে তো এই কিশোর গ্যাংগুলো তৈরি হতো না। আমরা তো ছেলেবেলায় আমরা পাড়ার দামাল ছেলে ছিলাম, আমরা হই হই আনন্দ ফুর্তি করতাম। কই, আমরা তো কিশোর গ্যাং হিসেবে গড়ে উঠিনি। মুরব্বীদের দেখলে ভয়ে আমরা সম্মানের সাথে তাদেরকে জায়গা, রাস্তা ছেড়ে দিয়ে সালাম দিয়ে আমরা নত ভাবে তাদেরকে আমরা তাদের দিকে তাকাতাম। আর এখন ছেলেপেলেরা দেখবেন রাস্তায় বিড়ি ফুঁকছে, বান্ধবীর কাঁধে পরে হাত দিয়ে হাঁটছে, এমনকি জঘন্য নোংরামি করছে রিক্সায় বসে। একটা ছেলে মেয়ে যা দিনের বেলায় শিয়াল কুকুরা করে, সে একই অবস্থা। আমাদের শিক্ষাঙ্গনগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, কেউ কেউ মানে অতিরিক্ত যে কথাটি বলে, আমি সেটা বলতে চাই না, তারা এটা বিকৃত করে বলে যেটা কি বিশ্ববিদ্যালয় নাকি অন্য মানে বেশ্যাবিদ্যালয়। যা বলতে চাচ্ছিলাম না বলেই দিলাম আমি। কেন ভাই? দেখেন ওখানে কি হচ্ছে। রাত 2টার সময়, রাত 1টার সময়, রাত 12টার সময় ওখানে কি ক্লাস হচ্ছে? আমতলায় গাছতলায় বসে, অন্ধকারে বসে কি ক্লাস হচ্ছে ওখানে? কি শিখছে তারা? অন্ধকারে বসে সন্ধ্যার পরে তারা বসে বসে, বাতি নেই সেখানে, তারা কি ক্লাস করছে? এটা কি? এই শিক্ষা অর্জনের জন্য বাবা মা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে আপনাকে? আপনি হলে লেখাপড়া না করে, সেখানে লাইব্রেরি স্টাডি না করে, ওখানে গিয়ে আপনি কিসের চর্চা করছেন? অসভ্যতার চর্চা, যেটা শিয়াল কুকুরে করছে, সেটার চর্চা করছেন। এরা এই শিক্ষা অর্জন করে আপনারা কি করবেন? এই যে পারিবারিক সুশিক্ষার থেকে বেরিয়ে গিয়ে সামাজিক কুশিক্ষা এবং শিক্ষাঙ্গনের কুশিক্ষার ফলে এই যে মানুষ যেভাবে প্রভাবিত হচ্ছে, এর একটা প্রভাব কিন্তু পড়ছে আমাদের পারিবারিক জীবনে। এবং সে জীবনে সুখী হচ্ছে না, দাম্পত্য জীবনে সুখী হচ্ছে না। সন্দেহ, হতাশা, নেশাগ্রস্ততা, অসুস্থতা, হীনমন্যতায় সে ভুগছে। এবং এরা কিন্তু একসময় যেয়ে পরিবার গঠন করতে পারে না। এদেরকে বাধ্য হয়, এরা এক সময় তাদের ভুলের কারণে, তাদের নিজেদের কারণে তারা কিন্তু ওই বৃদ্ধাশ্রমের দিকে ধাবিত হয়। তাদেরকে যেতে হয় বৃদ্ধাশ্রমে, কারণ তারা নিজেরা তাদের পরিবার থেকে শুদ্ধাচার শিষ্টাচার শিখে যেও সেটাকে ধারণ করে না, সেটাকে বিসর্জন দিয়েছে ওই সামাজিক কুশিক্ষার ফলে, পারিবারিক সাংগঠনিক কুশিক্ষার ফলে, শিক্ষাঙ্গনের কুশিক্ষার ফলে, অসৎসঙ্গের কুপ্রভাবে। তো এটা আমরা কখনো চাই না। এটা, এর থেকে বেরিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে। আমাদের পারিবারিক ঐতিহ্যকে স্মরণ রেখে সেই আচরণ করতে হবে সমাজে এবং শিক্ষাঙ্গনে। আমাদের পারিবারিক শিষ্টাচারকে স্মরণ রেখে আমাদের সেই একই আচরণ করতে হবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে। তাহলে আমাদের পরিবারতন্ত্র শক্তিশালী হবে, আমাদের পারিবারিক বন্ধন শক্তিশালী হবে, আমাদের বৃদ্ধাশ্রম মুখী হতে হবে না। পরবর্তী কন্টেন্টে আরো কিছু কথা বলছি, শুনুন আমাদের কথা। ধন্যবাদ।